হে এভরিওয়ান, ডিভাইন ব্লেসিংস টু ইউ অল। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আবার এতদিন পরে তোমাদের সামনে একটা রিয়েল ইনসিডেন্ট নিয়ে চলে এসেছি। আমি জানি তোমরা এতদিন ওয়েট করছিলে, সবাই না হলেও কেউ কেউ তো ওয়েট করছিলেই, কারণ অনেকেই আছো যারা সত্যিকারের অলৌকিক ঘটনা, ভুতুড়ে ঘটনা শুনতে খুব পছন্দ করো বা সেগুলো এক্সপ্লোর করতে খুব পছন্দ করো। তাই তাদের জন্য আবার এতদিন পরে আমি চলে এসেছি। সব সময় তো এই ধরনের ঘটনা শোনা হয় না, বা চারপাশে আমাদের সবসময় কোনো না কোনো ভৌতিক ঘটনা ঘটছে এমনও নয়। যদিও ঘটে থাকে, আমার নলেজ নেই। যাই হোক, আর বেশি ভনিতা না করে এবার বলেই ফেলি। এবারের ঘটনাটা ঘটেছে খোদ আমাদের সাথে বলতে আমার হাজব্যান্ডের সাথে ঘটেছে। আমরা কিছুদিন আগে গিয়েছিলাম জলপাইগুড়িতে আমার দাদুর বাড়িতে। আমি ফুল ব্লগ দিইনি, কিন্তু ছোট ছোট কিছু ক্লিপিংস দিয়েছিলাম শর্টসে, তোমরা দেখেছো হয়তো। তো সেখানেরই একটা ঘটনা। তারপর শারীরিক অসুস্থতা, বাড়িতে গণেশ পুজো, এত কিছু থাকার কারণে আমি সেই ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তাই এতদিন পরে মনে হলো এবার শেয়ার করা যায়। আমরা দাদুর বাড়িতে গিয়েছিলাম এই জুন মাসে। তখন এখানে প্রচণ্ড গরম। যখন আমরা দাদুর বাড়িতে ছিলাম ওখানে তো বৃষ্টি হচ্ছে, তিস্তার জল ফুলে ফেপে উঠে অনেক বাজার, অনেক ব্রিজ নষ্ট করে দিয়েছে, এরকমই একটা অবস্থা। তো সেই টাইমে গিয়েছিলাম কারণ দাদুর বাড়িতে একটা অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে আমরা দুজনেই নিমন্ত্রিত ছিলাম। আমার শাশুড়ি যায়নি, শাশুড়িরও নিমন্ত্রণ ছিল, কিন্তু আমরা দুজনেই গিয়েছিলাম। যেদিন দাদুর বাড়িতে অনুষ্ঠানটা ছিল, ঘটনাটা ঘটে সেই দিন। সেদিন সকাল থেকেই বেশ অনেকজন লোক বাড়িতে ছিল। আর মানে দুপুরবেলায় অনুষ্ঠানটা ছিল, দুপুরবেলায় খাওয়া দাওয়া ছিল। কিন্তু অনেকে এমনও হয়েছে যারা দুপুরবেলায় আসতে পারেনি কাজের জন্য, তাদেরকে রাত্রে আসতে বলা হয়েছিল। তো এমন অনেকে রাত্রে এসেছিলেন, তারা রাত্রে খেয়েছিলেন। এবার আশা করি যারা ওইদিকে থাকো তারা অনেকে জানো, আর এখানে যারা থাকো তাদের যদি আত্মীয় স্বজন ওইদিকে থাকে তাহলে তারা জানো যে ওদিককার লোক একটু পান খেতে পছন্দ করেন। রাত্রে খাওয়ার পরে হোক, দুপুরে খাওয়ার পরে হোক, বা এমনি তারা পান, তাদের কাছে পানটা খুব প্রিয়। তো আমার দাদুর বাড়িতেও সেরকমই সবাই পান খেতে ভীষণ পছন্দ করে। এবার সেই অনুষ্ঠানের দিন আমার হাজব্যান্ড আগেই খেয়ে নিয়েছিল। আর তারপরে আমার এক মামা, মানে ওই দাদুর ছোট ছেলে, তো সেই মামা খাওয়া দাওয়ার পর আমার হাজব্যান্ডকে, মানে তপকে বলেছে যে চলো তপ, একটু বেরিয়ে আসি, কারণ ঘরে পান নেই, একটু পান কিনে নিয়ে আসবো, আর একটু তুমি তো আমাদের এখানেই প্রথমবার এলে, তোমাকে একটু ঘুরিয়েও নিয়ে আসবো। তো ওদের বাইক আছে, তো ওই মামার বাইকেই ওরা দুজনে মিলে বেরিয়েছে। আমাকে বলেই বেরিয়েছে যে আমার তখনও তো খাওয়া হয়নি, তো ওরা দুজন মিলেই বেরিয়েছে। তখন কটা বাজে? তখন 11:30 মতন বাজে। আর ওখানকার জায়গাটা আমাদের এই কলকাতার মতো না। মানে কেমন বলো তো, মানে এই 11টা বাজলেই পুরো সব নিস্তব্ধ হয়ে যায়। আমাদের এখানে যেমন 12টা 1টা, মানে নাইট লাইফটা রয়েছে, ওখানে অতটাও নেই। সেই জন্য 11টার সময় মোটমাট পাড়া সব নিস্তব্ধ হয়ে যায়। তারপরেই ওরা বেরিয়েছিল, বা সেই টাইমটাই ওরা বেরিয়েছিল, এক্স্যাক্টলি আমার মনে নেই। পান কিনবে বলে ওরা বেরিয়েছিল। এবার বেরোনোর পরে এই কথাটা আমার হাজব্যান্ডের কাছ থেকেই শোনা পড়ে, সেই কথাটাই আমি তোমাদেরকে বলতে যাচ্ছি এখন। আমার দাদুর বাড়ি হচ্ছে পুলিশ পাড়া বা রেসকোর্স পাড়া বলে যে জায়গাটা আছে জলপাইগুড়িতে, সেখানে। এবার ওখান থেকে ওরা দুজনে বেরিয়ে প্রথমে একটা পানের দোকানে গিয়ে পান খায়। সেখানে কিছুক্ষণ দাঁড়ায়। আমার হাজব্যান্ড পান খেতে চায় না, তাই জন্য শুধু মামাই খায়। তারপর ওরা দুজনে মিলে কিছুক্ষণ ওই পানের দোকানটার সামনে দাঁড়িয়ে গল্প করে। এবার দোকানটাও তো বন্ধ করে দেবে কিছুক্ষণ পর, তো দোকানটা মনে হয় আর 10-15 মিনিট পরে বন্ধ করে দিয়েছে। তারপর মামা বলেছে যে সেখান থেকে আমার দাদুর বাড়ি খুব বেশি দূর নয়, মানে ওই পানের দোকান থেকে দাদুর বাড়ি খুব বেশি দূর নয়। কিন্তু মামা বলেছে যে চলো এবার একটু ঘুরে ঘুরে বাড়ি যাই। স্ট্রেট আসলাম, আবার স্ট্রেট বাড়ি চলে যাব, বাড়িতে তো লোকজনের এখনও খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি, আমরা একটু ঘুরে ঘুরে বাড়ি যাই, যেতে যেতে ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। আর ওখানের ওয়েদারও এরকম না, কলকাতার মতো এরকম গুমোট গরম নেই, হাঁসফাঁস অবস্থা নেই, বেশ ভালো বৃষ্টি হচ্ছে, 1 পশলা 2 পশলা। আর বাইকে করে ঘুরতে তো বেশ ভালোই লাগছে, ওখানের ওয়েদার খুব ভালো, গাছগাছালি রয়েছে। তাই জন্য আমার হাজব্যান্ডও আর না করেনি, ও বলেছে হ্যাঁ মামা চলো, আমরা দুজনে একটু ঘুরে ঘুরেই বাড়ি ফিরি। পান খেয়ে তারপর ওরা ওখান থেকে ঘুরে ওই পেছন দিকে আছে বউবাজার, পান্ডাপাড়া, এই জায়গাগুলো রয়েছে। তো ওখান থেকে ওরা ঘুরে তারপর পেছন দিক দিয়ে দাদুর বাড়ি আসবে। মানে দাদুর বাড়িটা এমন একটা জায়গায় আছে যেটা হচ্ছে মিডিলে, সেখান থেকে একদিক দিয়ে গিয়ে ঘুরে আবার পেছন দিক দিয়ে চলে আসা যায়। তো সেই রকমই ভেবেছিল মামা যে এরকমভাবে ঘুরে রাউন্ড করে একটু ঘোরাও হয়ে যাবে আর তারপর বাড়ি চলে আসা যাবে।
আর তপকেও একটু আমাদের জায়গাটা ঘুরিয়ে দেখানো যাবে, সেই মতো যেই মতো ভাবা সেই মতো কাজ। তো সেই ভেবে ওরা বাইকটা নিয়ে রাউন্ড করে মানে বউবাজারের দিকে ঘুরে যায়। এবার যেতে যেতে তখন তো রাস্তা সব শুনশান, আমি তোমাদের বললামই যে ওখানে আমাদের এখানকার মতো নাইট লাইফ এত বাড়াবাড়ি পর্যায়ে নেই। তো সব অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, বেশ শুনশান হয়ে গেছে আর কি। রাস্তায় তো স্ট্রিট লাইট রয়েছেই, তো সেই রকম একটা জায়গায় যেখানটায় বেশ খুব বেশি বাড়িঘর নেই আর জঙ্গলটাই বেশি। রাস্তার এক পাশে বাড়িঘর রয়েছে আর এক পাশে একটু জঙ্গলের ভাগটা বেশি। এরকম একটা জায়গায় ওরা মানে বাইক নিয়ে আসছিল। তখন আমার হাজব্যান্ডের মুখেই শোনা, আমার হাজব্যান্ড বলছে যে ও একটা ঘোড়া দেখতে পেয়েছে, সাদা রঙের একটা ঘোড়া, ধপধপে সাদা। আর ওরকম রাত, অন্ধকার, মানে 11:30 12:15 বাজে এরকম টাইমে একটা সাদা ধপধপে ঘোড়া এরকম জঙ্গলের, মানে বললাম একটা সাইডে বাড়ি আর একটা সাইডে জঙ্গল, তো যে সাইডে জঙ্গল সেই সাইডে ওই সাদা ঘোড়াটা বাঁধা রয়েছে, কোনো একটা খুঁটির সাহায্যে ওটা বাঁধা রয়েছে। তো ওটা দেখে তপ তো প্রচণ্ডই ঘাবড়ে গেছে যে এরকম হঠাৎ করে একটা সাদা ঘোড়া এখানে, তাও আবার এত রাত। এবার ঘাবড়ে যেতেই ওই গাড়ি চালাচ্ছিল, বাইকটা ওই চালাচ্ছিল, মামা পেছনে বসেছিল। তো যেহেতু ও চালাচ্ছিল, ওই ঘোড়াটা দেখে ঘাবড়ে গেছে, তাই জন্য ও গাড়ির চালানোর গতিটা একটুখানি স্লো করে দিয়েছে। বা ও যে ঘাবড়ে গেছে এই ব্যাপারটা মামা বুঝতে পেরে গেছে, মামা যেহেতু ওর পেছনে বসেছিল তাই মামা বুঝতে পেরে গেছে। এবার মামা তখনই সঙ্গে সঙ্গে ওকে আশ্বাস দিয়েছে যে ভয় পেও না, এটা ভয়ঙ্কর কোনো ব্যাপার নয়, ভুতুরে কোনো ব্যাপার নয়, নর্মাল একটা ঘোড়া, যেই এখানকারই একটা লোক এই ঘোড়াটা পোষে, তারই ঘোড়া, সে অনেক রাত্রে এই ঘোড়াটাকে একটুখানি পরিষ্কার করে, খাবার দাবার দেয়, দেখাশোনা করে, কাজ থেকে ফিরে এসে তারই ঘোড়া, এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো এই কথাটা বলার পর তপর একটু ভয়টা কমেছে, ও ভাবছে যে বাহ বেশ ভালো, ঘোড়া পোষে, আমাদের ওখানে তো এরকম দেখা যায় না, কলকাতায় তো আমরা ন্যাচারালি এগুলো দেখি না। তো তারপর আবার গাড়িটা নিয়ে আস্তে আস্তে আসছে। এবার আস্তে আস্তে রাস্তার মাঝখানে একটা রেল গেট পড়েছে, মানে বউবাজারের পাশেই একটা রেল গেট আছে, ওই রেল গেটটা পেরিয়েই দাদুর বাড়িতে আবার আসা যায়। এই দিক দিয়ে গিয়ে আবার ওই দিক দিয়ে ঘুরে যে আসবে, ওই রেল গেটটা তার মাঝখানেই পড়বে, ওই রেল গেটটা না পেরোলে আসা যাবে না। আর শর্টকাট হয় ওই জায়গাটা, ঘুরে হয়তো অন্য অনেক রাস্তা দিয়েই আসা যায়, কিন্তু ওই রেল গেট দিয়ে আসলে তাড়াতাড়ি হয়। এমনিতেই 11:15 বেজে গেছে, আর এতক্ষণে ওরাও জানে যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, কারণ ওরা বেরিয়েছে তখন 11টা বাজে। তো ওই জন্য ওরা একটু শর্টকাট ধরে ওখান দিয়ে আসছে। এবার রেল গেটে আমরা জানি যখন ট্রেন আসে না তখন রেল গেটটা তোলা থাকে, আর যখন ট্রেন আসে তখন রেল গেটটা ফেলা থাকে, যাতে কেউ না যেতে পারে। এবার ওই স্টেশনের একটা বিশেষত্ব আছে, বিশেষত্বটা কি সেটা পরে বলছি, তার আগে তপদের সাথে কি ঘটনা ঘটেছিল সেটা একটু বলে নিই। যেই মুহূর্তে ওরা বাইকটা নিয়ে রেল লাইনের উপর উঠেছে, ঠিক তখনই তপর বাইকটা স্টপ হয়ে গেছে, চলছিল, বাইকটা নিজে থেকেই স্টপ হয়ে গেছে। এবার রেল লাইনের মাঝখানে বাইকটা নিজে থেকে স্টপ হয়ে গেছে, তপ যদি আগে থেকে ঘটনাটা জানতো তাহলে হয়তো ওখানে মারাত্মক কিছু ভয়, কিছু অবস্থা খারাপ হয়ে যেত আর কি। ও যেহেতু ঘটনাটা জানতো না, সেজন্য বাইকটা হঠাৎ করে স্টপ হয়ে গেছে। এরকম তো অনেক বাইকই হয় যে চলতে চলতে স্টপ হয়ে যায় কিছু খারাপ থাকলে, তো সেরকমই ভেবেছে হয়তো মামার বাইকে এরকম কিছু একটা খারাপ রয়েছে, তাই হঠাৎ করে স্টপ হয়ে গেছে। ও আবার চাবি ঘুরিয়ে বাইকটা স্টার্ট দেওয়ার চেষ্টা করেছে, এরকম 2-3 বার করে স্টার্ট দেওয়ার পরেও দেখছে বাইকটা স্টার্ট হচ্ছে না। তখন মামা ওকে পেছন থেকে বলেছে যে টেনশন নিও না, স্টার্ট দাও, ঠান্ডা মাথায় আস্তে আস্তে করো, নার্ভাস হয়েও না, কিছু হবে না, এখন ট্রেন আসছে না। তো মামা ওকে পেছন থেকে বলছে। কিছুক্ষণ পর, বেশ 5-10 মিনিট পর, মানে 5-10 মিনিট ওইখানে ওরা স্টেশন মানে লাইনের ওপরে দাঁড়িয়ে ঠিক করছে গাড়িটা চলে কি না। তো তারপরে স্টার্ট হয়েছে। আর তপ বলছে যে যেই টাইমে ও গাড়িটা স্টার্ট দেওয়ার চেষ্টা করছিল, সেই ওই 10 মিনিটের টাইম স্প্যানে ওর গাটা পুরো ভারী হয়ে যায়, মানে ওর মনে হচ্ছিল যে একদম মানে গায়ের কাছাকাছি কিছু রয়েছে, গাটা প্রচণ্ড ভার হয়ে গেছে। কিন্তু ও ব্যাপারটায় বিশেষ পাত্তা দেয়নি। ও মানে তখন ভাবছে যে এত মানে ঠান্ডাও লাগছিল, অত রাত, ওই দিককার আবহাওয়া,
তো ভাবছে ঠান্ডা লাগছে তাই জন্য মনে হয় এরকম হচ্ছে। অ্যাট লাস্ট 10 মিনিট পরে গাড়িটা স্টার্ট হয়েছে, আর তখন তাড়াতাড়ি করে আর একটু চালিয়ে মানে আমাদের দাদুর বাড়িতে পৌঁছে গেছে। বা দাদুর গাড়িটা গ্যারেজে থাকে, গ্যারেজে ওরা বাইকটাও রাখে, বড় গাড়িও রাখে। এবার গ্যারেজে যখন বাইকটা রাখার জন্য মানে ঢুকেছে, মানে এসেই তো আগে গ্যারেজে ঢুকেছে, তো যখন গাড়ি রেখে ঘরে ঢুকছে তখন মামা তপকে আলাদা করে ডাকে, বলে দাঁড়াও, ঘরে ঢোকার আগে কতগুলো কথা শোনো, তোমাকে বলি। তখন রাস্তায় কিছু বলিনি। তখন তপ বলে কি কথা? বলছে এগুলো কাউকে বলবে না, কারণ বাড়িতে যদি এখন এগুলো কাউকে বলো তাহলে কিন্তু সবাই ভয় পেয়ে যাবে, আর আমরা এত রাতে এখন বেরিয়েছি বলে সেটা নিয়ে রাগারাগিও করবে। তো দাদু এখনও মানে রাগারাগি করবেন, বকা দেবে, তাই জন্য বলছে ঘরে ঢুকে কিন্তু কাউকে বলবে না, আমি তোমাকে বলে রাখি। ওই যে রেল স্টেশনে বা রেল গেটে, সরি স্টেশন না, ওই রেল গেটে যে গাড়িটা থেমে গেছিলো তোমার মনে আছে? তখন তপ বলেছে হ্যাঁ আমার মনে আছে, একটু আগে থেমে গেল গাড়িটা, কত চেষ্টা করলাম চলছে না। বলছে হ্যাঁ ওটা কিন্তু এমনি এমনি থামেনি, আমার গাড়ির কিন্তু কোনো প্রবলেম নেই, গাড়িটা এরকম কখনো হয় না। তখন ও বলছে কেন তাহলে এরকম হলো কেন হঠাৎ করে? বলছে সেইটাই তোমাকে বলছি, ওই ওই রেল লাইনের ওপরে ওই রেল গেটের ওখানে গেলে আপনি প্রত্যেকটা গাড়ি এরকম হয়ে যায়। তখন তপ অবাক হয়ে গেছে, বলছে এরকম সবকটা গাড়ি এরকম হয়ে যায়, এর কারণ কি? তখন মামা বলছে যে ওই রেল লাইনের বা ওই রেল গেটের একটা বিশেষত্ব আছে। সেটা হলো যে ওই রেল গেটটা, আমরা জানি যে রেল গেট যখন পড়ে যায় তার মানে তখন ট্রেন আসছে, তাই বাকি গাড়িগুলো যাতে রেল লাইনের উপরে উঠে যেতে না পারে তাই জন্য রেল গেটটা পড়ে যায়, তারপর ট্রেন চলে যায়, তারপরে আবার রেল গেট উঠে যায়। কিন্তু এই স্টেশনে রেল গেট ওরকমভাবে নেই, মানে রেল গেট পড়বে আবার উঠবে, রেল গেট আদৌ আছে কি না সেটাই জানে না ওরা। তো মামা বলছে যে ওইখানে উল্টো জিনিস হয়, যখন ট্রেন আসে, ট্রেন আসার সময় আমরা যেরকম ট্রেনের একটা হুইসেল শুনতে পাই, অনেক দূর থেকে ট্রেন আসলে ট্রেনের হুইসেল শোনা যায়, সেই জন্য ট্রেনের আশেপাশে যে বাড়ি, সেসব বাড়িতে থাকতে তাদের পড়াশোনা করতে যথেষ্টই অসুবিধে হয়, তোমরা জানো। তো ওইখানে ট্রেন আসলে মানে একদম ঘাড়ের কাছে ট্রেন চলে এসেছে সেই অবস্থায় থাকলেও ট্রেনের হুইসেল শোনা যায় না, এমন অবস্থা। আবার ট্রেন ধরো আসছে না, কোথাও কোনো ট্রেন নেই, অনেক দূর দূরান্তেও কোনো ট্রেন নেই, সেরকম অবস্থাতেও নাকি ট্রেনের হুইসেল শোনা যায়, আর এমনভাবে শোনা যায় যেন মনে হচ্ছে ট্রেন একদম কাছে এসে পড়েছে। মানে জিনিসটা উল্টো, যখন ট্রেন আসছে তখন কোনো রকম কোনো শব্দ পাওয়া যাচ্ছে না, আর যখন ট্রেন আসছে না তখন মনে হচ্ছে এমন শব্দ যে ট্রেন একদম কাছে এসে গেছে। আর এরকম নাকি বহুবার হয়েছে যে অনেক গাড়ি ওই রেল গেটের উপরে উঠে, রেল লাইনের উপরে উঠে তাদের গাড়ি স্টপ হয়ে গেছে আর ট্রেন একদম কাছে এসে গেছে আর অ্যাক্সিডেন্ট হয়েছে, এরকম বহুবার হয়েছে। তো সেই জন্যে তপর বাইকটা যে তখন ওখানে স্টপ হয়ে গেল, এটা মানে নিত্য নৈমিত্তিক ঘটনা, মানে অন্য অনেকের সাথেই এটা হয়, এটা আজকে প্রথমবার হয়নি ওর গাড়ির সাথে। তখন ওখানে মামা বুঝতে পেরেছিল ব্যাপারটা, কিন্তু ও যাতে ভয় না পায় সেই জন্য মামা ওখানে ওকে কিছু বলেনি, বাড়িতে আসার পর ঘটনাটা বলেছে। তখন বিশ্বাস করেনি, বলেছে যে এরকম আবার হয় নাকি, আমি ওখানে এরকম আটকে গেল বলে তুমি আমাকে এখন বানিয়ে বানিয়ে বলছো, মানে ও মামা একটু ইয়ার্কি করে, তো সেজন্য ভেবেছে মামা হয়তো এখনও ইয়ার্কি করছে, যেন প্রথমে বিশ্বাস করেনি। তখন মামা নিজের লাইফের একটা ঘটনা বলল, বা মামা যা যা এক্সপিরিয়েন্স করেছে সেগুলো বলল, সেই ঘটনাগুলো আমি এখন বলছি তোমাদেরকে। একবার আমার ওই মামা আমার এক মেশোকে সাথে নিয়ে একটু বেরিয়েছিল, যেরকম তপকে নিয়ে বেরিয়েছিল সেদিন রাতে, সেই রকমই ওই মেশোকে সাথে নিয়ে একটু আশপাশে ঘুরতে বেরিয়েছিল। ওরা বেরিয়েছিল 4 হুইলার নিয়ে। এবার ওরা গাড়ি নিয়ে চারপাশ ঘুরেছে, ওরকম রাত্রিবেলাই ছিল, চারপাশ ঘুরেছে, তারপরে আবার শর্টকাট নেওয়ার জন্য ওই রেলগেটের উপর দিয়েই বাড়ি আসবে, তো ওখান দিয়েই আসছে। এরকম যখন রেল লাইনের উপরে ঠিক যেইভাবে তপর গাড়িটা আটকে গিয়েছিল, ওখানে বাইকটা আটকে গিয়েছিল, সেইভাবেই নাকি মেশো সেদিন গাড়ি চালাচ্ছিল, সেইভাবেই ওখানে মেশোর গাড়িটা আটকে যায়, মানে গাড়ি আর চলছে না, হঠাৎ স্টপ হয়ে যায়। এবার অনেকবার চেষ্টা করছে, কিছুতেই গাড়ি চলছে না। সেই দিন দেখতে পাচ্ছে ওরা যে গাড়ি স্টপ, আর পাশ দিয়ে ট্রেন আসছে, কিন্তু ট্রেনের কোনো আওয়াজ নেই।
সেই দিনই প্রথম মামা ওই ব্যাপারটা এক্সপিরিয়েন্স করে যে ট্রেন আসছে, এদিকে ট্রেনের কোনো আওয়াজ নেই, এদিকে গাড়ি স্টপ। মানে কি ভয়ঙ্কর পরিস্থিতি, বুঝতে পারছো? মানে ট্রেন কত জোরে আসে আর সেখানে গাড়ি আটকে গেছে, মানে নিশ্চিত মৃত্যু, মানে মৃত্যুর হাত থেকে ফিরে এসেছে বলা যায়। তো সেরকম একটা সিচুয়েশানে গাড়ি আটকে গেছে আর দূর থেকে ট্রেনের আলো দেখতে পাচ্ছে মামা। আর মেশোকে বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, আর মেশো কিছুতেই গাড়িটা স্টার্ট দিতে পারছে না। আর ট্রেন যখন প্রায় কাছে এসে গেছে তখন এমন হঠাৎ করে মানে গাড়িটা স্টার্ট হয়ে গেছে, কি মন্ত্র বলে জানি না, মানে মামাই বলছে যে এমনভাবে হঠাৎ করে গাড়িটা স্টার্ট হয়ে গেল, মানে প্রচণ্ড স্পিডে। তো তারপরে চলে যাওয়ার জন্য ওরা প্রচণ্ড স্পিড তুলেছে, গাড়িটা পুরো জাম্প করে রেল লাইনের উপরে থেকে গিয়ে রাস্তায় গিয়ে পড়েছে। তারপরেই ট্রেনটা হুশ করে বেরিয়ে গেছে। মানে আর একটু দেরি যদি হতো তাহলেই মানে একদম পিষে দিয়ে চলে যেত। ওরা দুজনে আজকে আর এই পৃথিবীতে থাকতো না। কী বাঁচান বেঁচেছে সেটা বোঝা যায় ওদের কথা শুনে। ওই রকম এক্সপিরিয়েন্স সেদিন করেছিল। বাড়িতে এসে কেউ কাউকে কিছু বলেনি, কিন্তু সেদিন বুঝতে পেরেছিল যে স্টেশনটায় কিছু একটা আছে, নাহলে ট্রেন আসবে, ট্রেনের আওয়াজ পাওয়া যাবে না, আর ঠিক ওইখানটাতেই গাড়ি আটকে যাবে, এরকম কেন হবে? কিছু একটা অলৌকিক ব্যাপার আছে, এটা বুঝতে পেরেছিল, কিন্তু বাড়িতে বলেনি, কারণ দাদু বকা দেবে, বলবে এত রাতে বেরিয়েছিস কেন তোরা, এই নিয়ে বকাবকি করবে, তাই জন্য বাড়িতে এসে কিছু বলেনি, মেশো আর কাউকে জানায়নি। আরেক দিনের ঘটনা, এটাও মামার সাথেই হয়েছিল, মামার এক্সপিরিয়েন্সগুলোই আমি বলছি। মামা যে কাজটা করে তাতে অনেক ভোরবেলা বেরিয়ে যেতে হয় মামাকে। মানে আমরা যে এই কদিন দাদুর বাড়িতে ছিলাম জুন মাসে, তখনও আমরা দেখেছি যে অনেক ভোরবেলা মামা বেরিয়ে যেত, 4:30 5টা নাগাদ মামা বেরিয়ে যেত। দুপুরবেলা আবার খেতে বাড়ি আসতো, আবার তারপরে খেয়ে দিয়ে চলে যেত, আর সন্ধ্যেবেলা তাড়াতাড়ি চলে আসতো 6টা 6:30 নাগাদ। তো এরকমভাবে মামাকে অনেক, তখন শীতকালের ঘটনা মামা বলছে যে এরকম অনেক ভোরে মামা বেরিয়েছিল। আর শীতকালে তো অনেকক্ষণ অবধি রাত থাকে, 5টা 5:30টাতেও পুরো অন্ধকার থাকে, ইভেন 6টা 6:30টাতেও অন্ধকার থাকে। তো মামাকে তো 5টা বেরিয়ে যেতে হয়। এবার অত ভোরবেলা, একে শীতকাল, সেরকমই বেরিয়েছিল মামা। এবার আবার যাওয়ার সময় এবার শর্টকাটটা ধরেছে, যেখানে কাজে যায় সেই জায়গাটায় ওই রেলগেটের উপর দিয়ে গেলে শর্টকাট হয়। তো অত ভোরবেলা ভাবছে যে এখন অত ঘুরে ঘুরে যেতে ইচ্ছা করছে না, দেরি করেও ঘুম থেকে মানে ওঠা হয়েছে, আর একটু তাড়াতাড়ি উঠলে ভালো হতো, কিন্তু শীতের জন্য একটু দেরি করে উঠেছে, তাহলে ওই শর্টকাটটা ধরেই যাওয়া যাক। ওই রেল লাইনের উপর দিয়ে যাওয়া মানে যেতে গেছে আর কি, ওখান দিয়ে শুরু করেছে যাওয়া। এইবার ওই রেল লাইনের ওপরে যখন উঠতে যাবে, সেদিন আর কোনো ট্রেন আসার বা অন্য কোনো রকম অসুবিধা হয়নি। যখন ওই রেল লাইনের উপরে উঠতে যাবে, দেখছে একজন সাদা শাড়ি, লাল পাড়, আর কপালে একটা বড় লাল টিপ, একটা মহিলা বসে রয়েছে, ঠিক মানে রেলগেটের সামনেই বসে রয়েছে। সাদা শাড়ি, লাল পাড়, চুল খোলা, কপালে বড় টিপ লাল রঙের, আর বসে মানে মেডিটেশন অবস্থায় বসে রয়েছে, ধ্যান করছেন। তো ওনাকে দেখে মামা প্রচণ্ড ভয় পেয়ে যায়, মানে চমকে যায় আর কি। ভয় পাওয়ার থেকে বেশি মানে হঠাৎ করে এরকম একজন মহিলাকে দেখেছে যে এরকমভাবে বসে রয়েছে অত ভোরবেলা, যখন দিনের আলো ঠিকঠাকভাবে ফোটেনি, সেই রকম টাইমে এরকম একজন মহিলা। মামা বাইকটা স্টার্ট করে আর এগিয়ে যেতে পারেনি, মামা ওখানে দাঁড়িয়ে পড়েছে হঠাৎ করে দেখে। এবার মামার এত ভয় লেগেছে যে ওনাকে পাশ কাটিয়ে যে রেল লাইনের উপর উঠে যে উনি মামা অফিস চলে যাবে, সেটা আর সম্ভব হয়নি। মামা বাইকটা ওখান থেকেই ঘুরিয়ে নিয়ে একদম আবার বাড়িতে চলে গেছে। এবার বাড়িতে গিয়ে ওয়েট করছে কখন দিনের আলো ফোটে, আর 1 ঘন্টা 45 মিনিট বাদে দিনের আলো যখন ফুটেছে, তখন মামা আবার বাইক নিয়ে বেরিয়েছে। অফিসে হয়তো ফোন করে জানিয়ে দিয়েছিল যে আসতে একটু দেরি হবে। তো এবার বাইক নিয়ে তারপরে আবার যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছে, মানে মানে কৌতূহলবশতই তখন গেছে। তখন তো অফিসে বলে দিয়েছে যেহেতু ওই রাস্তা দিয়ে আর যাওয়ার দরকার পড়ে না, সোজা রাস্তা দিয়ে চলে গেলেও হতো, কিন্তু কৌতূহলবশত ওখানটা দিয়েই আবার গেছে দেখার জন্য যে এখন ওই মহিলাটা বসে আছে কিনা। কিন্তু মামা যখন ওইখান দিয়ে আবার গেল, তখন দেখলো ওখানে ছোট 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 চায়ের দোকানগুলো খুলে গেছে, এছাড়া আরও যা যা দোকান থাকে মোটামুটি সবই খুলে গেছে, লোকজন উঠে পড়েছে, যাতায়াত করছে, কিন্তু মহিলাটাকে আর দেখা যায়নি। তখন মামা একটা চায়ের দোকানে ঢুকে জিজ্ঞেস করে যে এই স্টেশনে কি কিছু আছে? তখন যে চা বানাচ্ছিল সে বলছে যে কেন দাদা হঠাৎ এই কথা জিজ্ঞেস করছেন?
তখন মামা বলেছে যে না, আগেও একদিন এসেছিলাম, এরকম এরকম ব্যাপার হয়েছিল, মানে যেদিন মেশোকে নিয়ে গেছিলো গাড়িটার এরকম প্রবলেম হয়েছিল, ট্রেন চলে এসেছিল, সেই দিনের ঘটনাটাও বলল। আর আজ মানে সেদিন সকালে যে একজন মহিলাকে দেখতে পেয়েছে ধ্যানরত অবস্থায়, সেই ঘটনাটাও বলল দোকানিকে। তখন ওই দোকানি বলছে যে খবরদার দাদা, আপনি আজকে চলে এসেছেন অত তাড়াতাড়ি ভোরবেলা, দিনের আলো ফোটেনি, কিন্তু এর ভবিষ্যতে আর আসবেন না। আপনার যত দেরি হোক আপনি অন্য রাস্তা দিয়ে যাবেন, কারণ এখানে যখন থেকে মানে সন্ধ্যা নামে, বিকালের পর যখন সন্ধ্যা নামে আর সকালবেলা যতক্ষণ দিনের আলো ফোটে না ততক্ষণ অবধি এই এরিয়াটায় খুব খারাপ জিনিসপত্র হয়, মানে অনেকে অনেক খারাপ জিনিস এক্সপিরিয়েন্স করে। তাই জন্য এবার তখন মামা জিজ্ঞেস করেছে কেন, কিছু কি হয়েছিল, কোনো ব্যাপার, এখানটা এরকম কেন হয়? তখন উনি বলছেন যে সেটা তো বলতে পারবো না দাদা, অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, এরকম ট্রেনের আওয়াজ না শোনার ফলে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু কেন হয়, কী কারণ এর পেছনে, সেটা বলতে পারবো না, সেগুলো জানি না। তাই জন্য আমিও দিনের আলো ফোটার পর দোকান খুলি, আর যখন বিকেল হয়ে যায় তখনই আমি তাড়াতাড়ি চলে যাই, সন্ধে অবধি এখানে ওয়েট করি না। এবার সেদিন মামা তপকে এইগুলো বলায়, সেদিন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মামা ওর সাথে এগুলি ডিসকাস করছিল। ও সব শুনে ওর তো সেদিন মারাত্মক ভয় লেগে গেছে। ওকে বারবার বলে দিয়েছিল যে ঘরে ঢুকে কাউকে না বলতে। ও কাউকে বলেনি ঠিকই, কিন্তু আমাকে সুযোগ বুঝে বলে দিয়েছিল, কারণ ওর ভয় লাগছিল। ও যেটা এক্সপিরিয়েন্স করে এসেছে না জেনে, ওর রীতিমতো ভেতরে ভেতরে একটা টেনশন হচ্ছিল। সেই জন্য ও আমাকে না বলে থাকতে পারেনি, ও সেদিন রাতেই আমার সাথে সেটা শেয়ার করেছিল। কিন্তু তখনও আমরা কেউই জানতে পারিনি যে এটা কেন, মানে ওই স্টেশন বা ওই রেল গেটের জায়গাটা, এই জায়গাটা এরকম কেন, এরকম হন্টেড কেন, আমরা জানতে পারিনি। আর মামাকে আমি জিজ্ঞেসও করতে পারিনি, কারণ তপ যে আমার সাথে ব্যাপারটা শেয়ার করেছে এটা মামা জানে না, সেজন্য মামাকে আমি নিজে থেকে কিছু জিজ্ঞেসও করতে পারিনি। এবার কিছুদিন আগে দাদু আমাদের বাড়িতে আসে ঘুরতে, মানে কলকাতায় ওই জলপাইগুড়িতে যে দাদু থাকেন তিনি আমাদের বাড়িতে আসেন। তিনি আসার ফলে সেই দিন আমি এই ঘটনাটা, পুরো টোটাল ঘটনাটা, যে তপর বাইক ওখানে আটকে গিয়েছিল, তারপর পরে স্টার্ট হয়েছে, 10 মিনিট ওখানে ওরা ছিল, ওর গা ভার হয়ে গেছিলো, পুরো ব্যাপারটা আমি দাদুর সাথে শেয়ার করি, দাদুকে জিজ্ঞেস করি, কারণ উনি তো অনেক পুরনো দিনের মানুষ, মামা হয়তো জানে না কিন্তু দাদু জানতেও পারে। সেজন্য আমি দাদুকে বলি সব, যে এরকম এরকম হয়েছিল, তোমাকে বলেনি, তুমি বকা দেবে বলে, তুমি কি জানো যে ওখানটায় কেন এরকম হয়? তখন দাদু এখন একটু বলল যে কেন তোমরা ওই দিক দিয়ে এসেছিলে, একটুখানি বলল, খুব বেশি বকা দেয়নি, একটুখানি বকা দিল। তারপরে বলল যে ওইখানে ওই রেল লাইনে নাকি সুইসাইড হয়েছে, বেশ কয়েকবার সুইসাইড হয়েছে, একবার না। তারপর থেকে ওইখানের আশেপাশের বাড়িগুলো প্রায়ই ভয় পায়, ওখান দিয়ে যেসব গাড়ি যায় সেই গাড়িগুলোর এরকম অবস্থা হয়, অ্যাক্সিডেন্ট হয়। আর ওখানে যারা রাত্রিবেলা অন্ধকার হওয়ার পর থাকে তারা এরকম আজে বাজে জিনিস এক্সপিরিয়েন্স করে। এতক্ষণে দাদুর কাছ থেকে শোনার পর আমি একটুখানি শিওর হলাম যে হ্যাঁ, ওখানে তার মানে কিছু একটা ঘটেছিল যার কারণে এখন এরকম হয়। এখনও ওটার কোনো কিনারা হয়নি, এখনও মানুষ ভয় পায়, এখনও মানুষ ওই স্টেশনটাকে, স্টেশন বলবো না, ওই রেলগেটের ওই এরিয়াটাকে ভয় পায়, যাতায়াত করে না সন্ধে হওয়ার পর। আর আমি তো, আমার দেখার কোনো ইচ্ছেও নেই। তপ দেখেছে, তপ এক্সপিরিয়েন্স করেছে, ওর লাইফের এই এক্সপিরিয়েন্সটা সারা জীবন থাকবে, কিন্তু আমার ইচ্ছে নেই। আমি শুনেছি, শুনেই আমার ভয় লেগেছে, আমি তোমাদের সাথে শেয়ার করলাম ঘটনাটা। তোমরা কেউ যদি এক্সপিরিয়েন্স করতে চাও, যাদের মনে বিশাল সাহস, তারা ওই এরিয়াতে কেউ যদি থেকে থাকো, যারা এই জায়গাটার সম্বন্ধে আরও কিছু জানো, শেয়ার করতে পারো কমেন্ট বক্সে। আর যদি এখান থেকে কেউ এক্সপিরিয়েন্স করতে চাও, ওখানে চলে যেতে পারো, একটু খোঁজ খবর নিলেই জানতে পারবে যে কোথায় ওই জায়গাটা, তারপরে এক্সপিরিয়েন্স করে চলে আসতে পারো। কিন্তু জীবনের ঝুঁকি নিও না, আমি বারবার বলবো, নিজের প্রাণ কখনোই বলি হতে দিও না। অনেক দিন পর তোমাদের সাথে এরকম ধরনের একটা ঘটনা শেয়ার করলাম, আনএডিটেড, আমি কোনো রকম কাট করিনি, আমি যতটা যেরকমভাবে আমার ফিলিংস নিয়ে বলেছি পুরোটাই তোমাদের সামনে তুলে ধরেছি, কোনো এডিট করিনি। তো ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।